মাটির যে কাঁসার যে অংশটা আছে যদি দেখায়, এর মধ্যে কিন্তু দেখেন একটা ডোরা কাটা একটা শেপ দেওয়া আছে। দেখেন সবগুলোর কিন্তু লেন্থ সমান, এটার লেন্থ যেরকম, এটার লেন্থ যেরকম, এটার লেন্থও সেরকম। তো দর্শক, আমরা দাঁড়িয়ে আছি প্রাচীন বাংলার সবচেয়ে পুরাতন রাজধানী পুণ্ড্রনগরের সামনে, এবং আমরা দাঁড়িয়ে আছি বাংলার এক ইতিহাস এবং ঐতিহ্যের সামনে, পুণ্ড্রনগরের মহাস্থানগড়। তো মহাস্থানগড়ের এর ভেতরের যে নগর ব্যবস্থা, এটা ছিল মূলত হচ্ছে একটা দেয়ালের মতো একটা নগরকে আপনি দ্য গ্রেট ওয়াল অফ চায়না যেরকম দেখে থাকবেন, এটা ছিল ওয়ান কাইন্ড অফ সেরকম একটা ব্যবস্থা, যেখানে আপনার পুরো নগরকে মানে প্রতিরক্ষা দেওয়ার জন্য একটা সুউচ্চ ওয়াল স্থাপন করা হয়। পুণ্ড্রনগর ছিল প্রাচীন বাংলার সবচেয়ে ক্ষমতাধর রাজধানী এবং অত্যন্ত সমৃদ্ধশালী এক এলাকা। এটাকে সোনার বাংলা এজন্যই বলা হতো কারণ এখানে যাই ফলানো হতো তাই সোনার মতো ফলতো, এবং এখানকার রাজারা ছিলেন অত্যন্ত ক্ষমতাধর পুরো বিশ্বের মধ্যে। তো আমরা এখন আছি হচ্ছে ২৫০০ বছরের যে ঐতিহ্য তার উপরে। ২৫০০-এর ঐতিহ্য কেন বললাম? এই যে পুরো পুণ্ড্রনগর, এটা কিন্তু ২৫০০ বছরের একটা স্মৃতি বহন করতে পারছেন। এই মানে দেওয়াল, এই দেওয়ালটা ছিল হচ্ছে প্রায় ২.৫ মিটার চওড়া এবং ৫ মিটার যে উঁচু। এই ওয়ালটা করার একমাত্র কারণ হচ্ছে এর ভেতরের যে পুণ্ড্রনগরের যে স্থাপনা, মানুষের জীবনযাপন, একটা নগর ছিল ভেতরে, এটাকে রক্ষা করার জন্য, বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য। তো এটার কারণে আমরা কিন্তু এটাকে এক প্রকার চীনের গ্রেট ওয়ালের সাথে তুলনা করতে পারি। তো চীনের গ্রেট ওয়ালটাও মানে এটা অত বড় না, বাট এর স্ট্রাকচার, এর যে স্থাপত্যশৈলী দেখুন আপনারা, এই দেখুন, এটা কিন্তু পুরোটা নগরকে একদম বেষ্টিত করে রাখছে এই ভবন, মানে এই দেওয়ালগুলো। এবং ওই পাশে যদি আপনারা দেখেন, ওই পাশে আছে হচ্ছে করতোয়া নদী। তো এই করতোয়া নদীর কারণেই কিন্তু মানে কি বলে, আগেকার দিনের যে সকল মানে নগর সাম্রাজ্য গড়ে ওঠে সেগুলো সবই ছিল হচ্ছে নদীর ধারে। তো এই নদীটাও কিন্তু সেই সাক্ষ্যই বহন করে যে এই পুণ্ড্রনগর ছিল করতোয়া নদী বেষ্টিত। এখন যদিও এটা অনেকটা সরু হয়ে গেছে, অনেকটা চিকন হয়ে গেছে, বাট একটা সময় ছিল যে এটা অনেক বড় ছিল, এবং এই নদীর কারণেই কিন্তু এই নদীর পাশে এই নগরটা গড়ে ওঠে প্রায় ২৫০০। এখন মহাস্থানগড়ের মানে একটা গেট, যেটা এখন একটা রাস্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো পুণ্ড্রনগরের যে মানে পুরো নগর, এটা কিন্তু একটা শত্রুর মোকাবেলা করার জন্য পুরো একটা ওয়াল দিয়ে ঘেরা ছিল। তো এটা ছিল হচ্ছে সেই মোটা ওয়াল, যে দেখেন এই ওয়ালের জাস্ট আপনি প্রশস্ততা দেখেন কত বড় একটা প্রশস্ত। তবে এই জিনিসটা যে একটা গেট ছিল সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন? দেখেন এই পাশের ওয়ালগুলো একদম প্লেন, এই পাশের ওয়ালগুলো প্লেন, এবং স্ট্রাকচারটা দেখেই বোঝা যায় যে এই পাশে ছিল একটা গেট, যেটার মাধ্যমে আপনি ওই সময়ে পুণ্ড্রনগরের প্রবেশদ্বার, বা মানে অনেকগুলো প্রবেশদ্বার আছে, ওই পাশে আরও ৩-৪টা প্রবেশদ্বার আছে, বাট এটাও ছিল একটা প্রবেশদ্বার, পুণ্ড্রনগরের একটা প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পরে আমরা ভেতরে ঢুকে এক বিস্তীর্ণ এলাকা দেখতে পেলাম। উজে দেখতে পাচ্ছেন সেই প্রাচীরটা, এবং আমরা যাচ্ছিলাম ভেতরের সামনের দিকে সাধারণ জনমানুষের জীবনযাপন এবং তাদের বাড়িঘর দেখার জন্য। তো আপনারা দেখলেন যে আমাদের পিছনে যে এই নগরের যে বেষ্টন করা দেওয়াল, সেটা ছিল। তো যতটা ভেতরে আমরা আসলাম ততটাই মানে আশ্চর্য করা জিনিস আপনাদেরকে এখন দেখাবো। তো এগুলো ছিল হচ্ছে সাধারণ মানুষের যে নগর জীবনযাপনের অংশ। এখানে যেমন আপনারা দেখতে পাবেন যে পরিকল্পিত একটা নগর ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম, সব কিছু ছিল এখানে। মানে ওই ২৫০০ বছর আগের যে একটা নগর ব্যবস্থার যে এত উন্নয়ন, সেটা দ্বারা বোঝা যায় যে বাংলা সংস্কৃতি কতটা বেশি সমৃদ্ধ, বাংলার ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারগুলো কতটা বেশি সমৃদ্ধ। তো এই দেখেন, এগুলো ছিল হচ্ছে সাধারণ মানুষজনের ঘর বাড়ি, দেন দোকানপাট। আপনি এখন তো আমরা স্পেসিফিক্যালি বলতে পারবো না যে এই জায়গাটা বা এই জিনিসটা কি ছিল, বাট এগুলো ছিল হচ্ছে সাধারণ মানুষদের জন্য ব্যবহারকারী বা দোকান বলতে পারেন, বা কোনো ঘর বাড়ি বলতে পারেন। দেখেন সবগুলোর কিন্তু লেন্থ সমান, এটার লেন্থ যেরকম, এটার লেন্থ যেরকম, এটার লেন্থও সেরকম। তো আপনারা বলতেই পারেন যে এগুলো হচ্ছে মানুষের ঘর বাড়ি ছিল বা দোকান ছিল। তো এগুলোর মধ্যে দেখেন এখানে যে গ্যাপটা আছে, এখানে যে গ্যাপটা আছে, দুটো গ্যাপ কিন্তু সমান। তারপরে এগুলোর যে ড্রেনেজ সিস্টেম, বা ওইগুলো আপনি ওয়াচ টাওয়ার হিসেবেও ধরতে পারেন। আবার এখানকার যে ড্রেনেজ সিস্টেম, এগুলো কিন্তু আমরা এখানে যে ড্রেনেজ সিস্টেম ছিল এগুলোরও কিন্তু প্রমাণ পাওয়া যায়। তো এগুলো এখন নতুনভাবে স্ট্রাকচার করা হচ্ছে সংস্কৃতি বা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য। বা যদি আমরা অথেন্টিক অরিজিনাল ইট দেখাইতে চাই ২৫০০ বছরের আগের,
এগুলো ছিল হচ্ছে সেইগুলো। এই ইটগুলো প্রায় ধ্বংসপ্রায় হয়ে আছে এবং এই দেখেন এখানে কিন্তু প্রায় খননের কাজ চলতেছে। এই এই মাটির যে অংশটা এটা যে কত হাজার বছরের মানে আগে হতে পারে এই সম্পর্কে কিন্তু আমিও শিওর হয়ে বলতে পারতেছি না। বাট আমরা মহাস্থানগড় জাদুঘরে আপনাদের দেখানোর চেষ্টা করবো, ওখানে কিন্তু এরকম অনেক বেশি নিদর্শন আছে। তো এরকম করে খোদাই করতে করতে কিন্তু এই নিদর্শনগুলো পাওয়া যায়। ধরেন এই যে মাটির যে কাঁসার যে অংশটা আছে যদি দেখায়, এর মধ্যে কিন্তু দেখেন একটা ডোরা কাটা একটা শেপ দেওয়া আছে, তাই না কি? এই শেপটার কারণ কি? এই শেপটা কিন্তু যদি একজন আর্কিওলজিক্যাল চোখ দিয়ে দেখে, এই শেপটাও কিন্তু একটা বড় ধরনের কিছু একটা অংশ হতে পারে। তো এইভাবেই কিন্তু সংস্কৃতি এবং ঐতিহ্যকে রিস্টোর করা হয়, আমাদের সামনে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়। কিন্তু দেখেন আমি কিন্তু একটা কি বলে ঐতিহ্যের সাক্ষী হয়ে গেলাম। এটা কিন্তু আমি বাসায় নিয়ে যাব, এটা রেখে দিব আমার কাছে। দেখেন এটা কিন্তু এটা যদি একটু পরিষ্কার করা যায় তাহলে কিন্তু এর স্ট্রাকচারটা আপনি আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। কোনো একটা ডোরা কাটার অংশ হিসেবে এটাকে আপনি বিবেচনা করতে পারেন। মহাস্থান থেকে বের হওয়ার পরে সুন্দর একটা নয়নাভিরাম পার্কের নির্মাণ করেছে এদেশের সরকার। তো বাইরে দিয়ে দেখলেই দুটো রাস্তা দেখতে পাবেন। একটা রাস্তা গেছে হচ্ছে জাদুঘরের দিকে, আর একটা যাচ্ছে হচ্ছে পার্কের দিকে। তো এখানে অনেক দর্শনার্থীরা আসে, এখানে বসে থাকে রোদ থেকে মানে রক্ষা পাওয়ার জন্য, এবং একটা সুন্দর একটা পরিবেশ এখানে বিরাজ করে। তো একটু দিকে আমরা সামনের দিকে যখন গেলাম তখন পরিবেশটা আমাদেরকে অনেক আনন্দিত করেছে এবং আমরা অনেকগুলো কাপলকেও দেখতে পেয়েছি সামনে। তো আমরা ওদিকে না গিয়ে আমরা গিয়েছিলাম হচ্ছে ওই যে জাদুঘরের ওইদিকে। তো জাদুঘরের ওইদিকে যাওয়ার জন্য আমরা যখন ব্যাক করতেছিলাম তখন আমরা দেখতে পেলাম যে জাদুঘর পার্শ্ববর্তী যে করতোয়া নদী আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ওই ছাউনিগুলোর পাশ দিয়ে, তো কৃষ্ণচূড়া গাছের অপোজিটের যে রাস্তাটা ওখান দিয়ে যাইতে হয় হচ্ছে জাদুঘরের দিকে। তো গুটি গুটি পায়ে আমরা যখন জাদুঘরের দিকে যাচ্ছিলাম তখন আমরা ভাবতেছিলাম যে 2500 বছর আগে যদি আমাদের জন্ম হতো তাহলে আমরা কিভাবে এই সভ্যতার সাক্ষী হয়ে থাকতে পারতাম, বা তখনকার আমলে কি হইতো, আমরা আসলে আদৌ কি সার্ভাইভ করতে পারতাম কি না। তো সামনের বটগাছটার পেছনে ছিল একটা ব্রিজটা পার হলাম আমরা। তো ব্রিজটা পার হইতে হইতে বটগাছটা একটু দেখায়নি। বটগাছটা মনে হচ্ছে অনেক বছর আগের, বাট এর যে মানে গ্রোথ অতটাও হয় নাই। তো ব্রিজটা পার হচ্ছিলাম আমরা। এই ব্রিজটা মূলত করতোয়া নদীরই একটা শাখার উপর দিয়ে, যার পাশেই মূলত পুণ্ড্রনগর। সো আপনি যখন মানে কি বলে এটা মালামাল পরিবহনের জন্য ওই সময়ের জন্য আপনি বেস্ট একটা ট্রান্সপোর্ট সিস্টেম ধরতে পারেন। তখন তো আর এত মানে যানবাহন ছিল না, তখন নদীই ছিল একমাত্র পারাপারের মাধ্যম। তো এখান দিয়ে যখন আমরা বের হলাম তখন আমরা জাদুঘরের পাশে একটা বেঞ্চিং করা ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো আজ রবিবার হওয়ায় জাদুঘর ছিল বন্ধ এবং আমরা আপনাদেরকে জাদুঘরের ভেতরে নিদর্শনগুলো দেখাতে পারিনি। যদিও দেখানো সম্ভব না, বাট আমি লুকিয়ে লুকিয়ে আপনাদের দেখাতে চেয়েছিলাম এই পুণ্ড্রনগর জাদুঘরের মধ্যেকার যত সব নিদর্শন আছে। তো দুঃখ নিয়ে আমাদেরকে ফেরত যেতে হলো এবং একটা গাড়ি নিয়ে আমরা ফেরত যাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, আশা করি আপনাদের দেখাতে পেরেছি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করে সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।